অপূর্ব সরকার যেটা বলেছে, আমি 2016 সালে বিধানসভায় দাঁড়িয়ে আমার যদি বক্তব্য দেখেন, আমার রেকর্ডে পাবেন, আমি তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তৎকালীন ডিজিকে এই ক্যাটেল স্মাগলিং সহ বিভিন্ন ব্যাপারে লেখার পরেও যখন কোনো সুরাহা পাইনি, আমি দাঁড়িয়ে বিধানসভায় আমি একদিনের মধ্যে পুলিশ বাজেট হয়েছে আমার জীবন দশা 20 বছরে, না এবারে হয়েছে, না এবার তো নতুন, আমি ওই তখনকার আমলে বলছি। তো সেদিন আমার সুযোগ হয়েছিল, তো আমার সেই পুলিশ বাজেটে বক্তৃতা যদি দেখে, তো আমি কিভাবে আমি বলেছিলাম যে আমার ওখানকার বর্ডার 0 পয়েন্ট থেকে থানা থেকে কালীঘাট, কালীঘাট থেকে নবান্ন, কিভাবে এই যে স্মাগলিং জোনটা হতো, আমার বক্তৃতা একবারে স্পষ্ট তোলা আছে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমি তার আগে মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়ে বলেছিলাম যে আমার এলাকায় ঘটনা যখন তুললেন, আমি বলার কোনো প্রেসের সুযোগ পাইনি, তখন খাগড়াগড় কাণ্ড ঘটেছিল বর্ধমানে খাগড়াগড় কাণ্ডে এনআইএ তদন্ত করতে গিয়ে আমার এলাকায় মুকিমনগর বলে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা বলা হয়েছিল যে এখানকার সন্ত্রাসবাদীর আতুর ঘর যেখানে তৈরি হয়েছিল, সেটা আমার নির্বাচন ক্ষেত্র, এবং সেটা হচ্ছে কি নামটা বললাম, মুকিমনগর ময়াজিবিতে। এটা হওয়ার পরে যখন এনআইএ তদন্ত প্রকাশ্যে এলো, আমি আটকে উঠেছিলাম। সেই সময় এত পরিমাণ ক্যাটেল স্মাগলিং হতো তৎকালীন সরকারের তত্ত্বাবধানে, তা আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলাম যে আমার এলাকায় 0 বর্ডার এলাকায় সন্ধ্যার পরে হাজার হাজার বাংলাদেশ লাঠি নিয়ে ঢুকে যাচ্ছে। এখানে খাগড়াগড় কাণ্ডে আমার এলাকায় মুকিমনগর যেমন আছে, আমার ওখানে খোদারামপুরে মোস্ট ওয়ান্টেড এনআইএ তদন্তে যে লোকটার নাম পাওয়া গেছিল, নামটা ভুলে গেছি, তার কিন্তু সন্ধান ওই গ্রামে পাওয়া গেছে। সেহেতু বাংলাদেশে অনুপ্রবেশ আসছে, বাংলাদেশে যে এই উগ্রপন্থীরা ঢুকে যাবে না, বর্ডার চেক করার স্বার্থে চাষিদের ক্ষেত পাট এবং ধানের জমি নষ্ট হচ্ছে, এর জন্য তোমার পুলিশ প্রশাসনকে কঠিন ব্যবস্থা নিতে হবে। পুলিশ প্রশাসন যুক্ত হয়ে এই র্যাকেট চালাচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে দেখা করার পরে চিঠি দিয়েছিলাম, সেই চিঠি উনি আমার সামনে ডিজিকে ফরওয়ার্ড করেছিলেন। আমি কলকাতায় থাকার তার 2 দিন পরে দেখলাম যে পরিমাণ ক্যাটেল স্মাগলিং হতো, হয়তো ডেলি 5,000 যেত, তার 2 দিন পরে দেখা গেল সেটা 10,000 আরো বেড়ে গেল। এবং যারা র্যাকেটটা চালাতো তারা যেহেতু আমার এলাকাতে হতো, বলতো কে যে কাঠি করলো, যেখানে আমাদের মান্থলি 5 কোটি যেত সেখানে 10 কোটি হয়ে গেল, রেটটা বেড়ে গেল। মানে এটা আমি শুধু বলার জন্য বলছি না। এবং এরপরেও যখন সুরাহা হলো না, তখন তার 3 মাস পরে বিধানসভায় আমি পুলিশ বাজেটে, এটা আমি স্পষ্টভাবে, আমার রেকর্ড ঘাটলে আপনারা দেখতে পাবেন যে আমি স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী জানতে চেয়েছিলাম যে আপনাকে আমি বলার পরও কেন ক্যাটেল স্মাগলিং বাড়লো। তোমাকে নিরাপত্তার স্বার্থে যখন এনআইএ আমার এলাকাকে টার্গেট করে, তোমাকে যখন বলি যে বাংলাদেশে এরকম মুক্ত অঞ্চল চলছে, তোমার প্রশাসন কালীঘাট থেকে স্পষ্ট বক্তৃতায় আছে যে শুধু আমার বর্ডার থেকে 0 পয়েন্ট থেকে থানা থেকে নবান্ন থেকে কালীঘাট, তোমার দামাল ভাইরা, তোমার পুলিশের সিভিক থেকে ডিজি পর্যন্ত এই র্যাকেটের সঙ্গে যুক্ত আছে। আমার বিধানসভায় বক্তৃতায় আপনি সেটা কিন্তু পাবেন, এখন লিপিবদ্ধ আছে। কোনো সুরাহা হয়নি, কিন্তু ওই যারা ক্যাটেল স্মাগলার যারা নেতৃত্ব, তারা বলল কে যে কি করলো, আমাদের রেটটা বেড়ে গেল 5 কোটি টাকা 10 কোটি হয়ে গেল। কিন্তু আমার নামটা আমি প্রাণের ভয়ে বলতে পারিনি যে আমি প্রতিবাদ করেছিলাম। দেখুন, এই বিষয়টা আমাদের কলকাতার, আমাদের নিজস্ব একটা জব ডিস্ট্রিবিউশন আছে। এবার কলকাতাটা যারা এই নিয়ে হচ্ছে, ইতিমধ্যেই এখানে জাভেদদা রয়েছে, জাভেদদা, ফিরাদ হাকিম, সন্দীপন, সৌরভ, এরা ইতিমধ্যে এই নিয়ে একটা মিটিংয়ে গেছিল। আমরা এটা নিজেদের মধ্যে আলোচনা করব, করে তারপর এটা জাভেদদারা জানাবে। আমি দেখুন, আমি কোনো জিনিস না জেনে বলি না, আপনার মুখ থেকে শুনলাম, আমি একটু লাইভগুলো দেখে নিয়ে তাহলে বলবো, না দেখে বলতে পারবো না। শুনতে পাইনি। হ্যাঁ, কে বলেছে?
সরকার হাইকোর্টে একটা হলফনামা নিয়ে বলেছে আমার আরো 4টে মামলা রয়েছে মানে যেটা নিয়ে জামিন মানে পেয়েছে ওকে অ্যারেস্ট করা যাবে না এরকম না 4টে মামলাই হচ্ছে জামিন প্রশ্ন হচ্ছে যে কোথায় গেল এতগুলো কি হয়ে গেল কোথায় গেল দেখুন, আমি একটা কথা আগেও বলেছি, আবারও বলছি যে আমিও আশা করি, গতকালই বলেছিলাম যে সুমিত রায় অন্তর্ধান রহস্যের জবনিকা পড়বে। এখন এই অন্তর্ধান রহস্যে তার জবনিকা পড়বে কি পড়বে না, এটা আমাকে আপনাকে সবাইকেই ওয়েট করতে হবে। মানে যেহেতু মহামান্য আদালত বলেছেন যে একটা মামলায় জামিন হলো, মানে অভিযোগ কি সরকারি খাস জমি প্লট করে 250 কোটি টাকায় বেচে দিয়েছে। 250 কোটি টাকায় সরকারি খাস জমি, তো সেটাই জামিন হয়েছিল না। সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে, কিন্তু বলেছে তদন্তে সাহায্য করতে হবে, টাইমও বেঁধে দিয়েছে 10টা থেকে 6টা। আর আরেকটা ক্ষেত্রে জামিন হয়েছিল ডেবরার একটা ক্ষেত্রে, সেটাতেও দিন বেঁধে দেওয়া আছে, আজকে বোধহয় 5ম দিন না 6ষ্ঠ দিন হয়ে গেল। তাহলে আমিও আপনার মতো এবং গোটা বাংলার মতো অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন সুমিত রায় অন্তর্ধান রহস্যের কিনারা হবে। হ্যাঁ, যদি বেঁচে থাকে তাহলে হবেন। আমার একটা আশঙ্কা আছে, আমি আগেও বলেছি, মানে আমার এই আশঙ্কা আছে। আমার আশঙ্কা ভুল প্রমাণিত হলে আমি খুশি হব। একজন মানুষের জীবনের প্রশ্ন হতে পারে, এজেন্সি বলতে পারবে, আমার কাছে তার নথিপত্র নেই। কম্পিটেন্ট অথরিটিস, মানে দেখুন, কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ, আমাদের তো স্কটল্যান্ড ইয়ার্ডের একটা ধারাবাহিকতা আছে, অসম্ভব এফিশিয়েন্ট। বর্ডার পেরিয়ে পুষ্পাকে ধরে নিয়ে এলো, লুকিয়েছিল নেপালে, বা কৈলাসকেও সেই রক্সলের ওদিক থেকে ধরে নিয়ে এলো। এতদিন হয়ে গেল, মানে এটা পুলিশ কর্তারা বলতে পারবেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা আশঙ্কা করছি। না দেখুন, ইন জেনারেলের ব্যাপার নয়। এখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট একটা রায়ে তাকে রক্ষা কবচ দিয়েছে, সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে। এবার এই রক্ষা কবচের সময়সীমা, মানে তারপরও যদি তিনি হাজিরা না দেন, তাহলে তো অটোমেটিক প্রশ্ন তৈরি হবে, আমার কেন, বহু লোকের হবে। মানে where there is a smoke, there is a fire. Where there is a smoke, there has to be a fire. এটা এখন দেখুন, ট্রাইব্যুনালের বিচারপতি আর সরকারের ব্যাপার। সব বিষয়ে সর্বঘটে কাঠালিকলা হওয়ার প্রয়োজন কি আছে?